নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর কামরুল আহসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ডক্টর কামরুল আহসান, যদি আপনাকে দিয়ে শুরু করি, আপনারা যারা সবসময় কথা বলেন বিভিন্ন টক শোতে, একটি বিষয় উঠে আসে যে দুদকের সক্ষমতা নিয়ে, এবং প্রভাবশালীরা সবসময় ধরাছোঁয়ার অনেকটাই বাইরে থেকে যায়। দুদকের সেখানে অনেক কিছু করণীয় থাকলেও করা থাকে না বা করেন না। সেই ভুল ভাঙতে বা সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়েই কি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে এবং তাকে তলবও করা হয়েছে কিন্তু জুনের 6 তারিখে। কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে, আমার সভা আলোচক এবং দর্শক শ্রোতা যারা শুনছেন। আপনার যে প্রশ্নটি, এই প্রশ্নটি আমার কাছে আসলে দর্শক শ্রোতা জানবার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যেটা দেখেছি যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। এটা আসলে কোনো দলের বিষয় না, সকল দলের মানুষই যারা স্বাভাবিক চিন্তা করার অভ্যাস রাখে এবং দেশপ্রেমটাকে আসলে সামনে রেখে বক্তব্য প্রদান করে কিংবা মন্তব্য প্রদান। তো আমার যেটা মনে হয়েছে, আসলে বেনজির সাহেবের বিষয়ে যে সংকটটা, সেই সংকটটা হলো, তো উনি তো অবসরে গেছেন অনেক আগে, অনেক দিন হয়ে গেছে, এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি পদে ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এতদিন কেন তার বিরুদ্ধে দুদক আসলে কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি। একটি সংবাদ মাধ্যমে এ বিষয়ে 2টো রিপোর্ট হয়েছে এবং তারপরেই এক ধরনের জনমত তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি যে এই বিষয়গুলোর পদক্ষেপ গ্রহণ করে। তাহলে আমার মন্তব্য হচ্ছে এক্ষেত্রে এটা যে এই ধরনের অন্যায় যারা করে, তিনি যে দায়িত্বে ছিলেন মূলত তার উপর নির্ভর করবার কথা আমাদের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যেই স্বাভাবিক প্রক্রিয়া, সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের ভূমিকা থাকে। আমরা তার কাছে যেটা প্রত্যাশা করি, কিন্তু আচরণটা তো ভিন্ন ছিল। আর এই ধরনের আচরণ করবার ক্ষেত্রে সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্বটি সরকার যদি পালন করত, তাহলে একটি গণমাধ্যমে 2টো সংবাদ প্রকাশের পর বেনজির সাহেবের বিরুদ্ধে এখন আমরা দেখছি 621 বিঘা জমি তার আছে। কেন এই বিষয়টি কি কারো চোখে পড়েনি? এবং এই ধরনের একদিনে 4টি ফ্ল্যাট যখন তিনি বুকিং দেন, এগুলো কি চোখে পড়েনি? না হলে ধরে নিলাম তিনি যখন চলতি দায়িত্বে ছিলেন সে সময় সংকট ছিল, কিন্তু তিনি অবসরে যাওয়ার পর 4টি ফ্ল্যাট একদিনে তিনি আসলে মালিক হন। তো এগুলো দেখভাল করবার কি কেউ নেই? এটা কি এমনিতেই তিনি এটার মালিক হয়েছে? নিশ্চয়ই সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন বিভাগ রয়েছে যেখানে মালিকানা হস্তান্তর করবার ক্ষেত্রে তাদের দায় দায়িত্ব পালন করে। তো তারা কি 4টি একসঙ্গে হয়েছে তারা দেখেনি? এবং কত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা আমরা দেখলাম। চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এগুলো চেক করতে পারে। তারপর আমরা আয়ের ক্ষেত্রে আমরা দেখি, কারো যদি উপার্জন থাকে, জ্ঞাত আয় বহির্ভূত কোনো অর্থ পাওয়া যায়, সেখানে তাকে ধরবার জন্য সরকারের অনেক সংস্থা এবং অনেক প্রতিষ্ঠান রয়েছে। তো এত পরে যখন হয়েছে, আমার মনে হচ্ছে অধ্যাপক কামরুল হাসান, এখানে আরো 2টি প্রশ্ন আপনার কাছে একটু রাখতে চাই। সেটি একটি হচ্ছে যে এই ধরনের ক্ষমতাসীন কর্তা ব্যক্তিরা যখন তাদের পজিশনে সিটিং অবস্থায় থাকে, নিশ্চয়ই তিনি অবসরে যাবার পরে এত সম্পদের যদি করে থাকেন সেটি নিশ্চয়ই একদিনে করে ফেলেননি, অবসরের পরে করে ফেলেননি, সিটিং অবস্থাতেই হয়তো একটু একটু করে করেছেন। তাহলে অবসরে যাওয়ার পরেই কেন তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়? যখন সিটিং অবস্থায় থাকেন, যখন ক্ষমতার মধ্যে থাকেন, তখন থেকেই কেন এগুলো নজরদারিতে আসে না? অভিযোগ তো আছে, এই জন্য দেখুন আমাদের এখানে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে যখন গিয়েছে, আমরা 2014 থেকে অভিযোগ করে থাকি। তো আমরা দেখেছি যে এই ক্ষেত্রে শাসক দলের একতরফা নির্বাচন করবার যেই প্রক্রিয়াটা, সেখানে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে এবং অত্যন্ত অন্যায়ভাবে এবং অপ্রয়োজনীয় ভাবে খুব বেশি মানে ক্র্যাকডাউনও হয়েছে। আপনি জানেন গত বছর 22শে ফেব্রুয়ারি অনেকেই অভিযোগ করে। তাহলে বিষয়টা হচ্ছে এইটা যে আমার ধারণা যে এই বাহিনীগুলোকে, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে অতিমাত্রা এবং আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে অতিমাত্রায় ব্যবহার করবার কারণে
তারা যেহেতু এই ভূমিকাটা পালন করেছে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসক দলকে ক্ষমতায় রাখবার জন্য, তাহলে বিনিময় তো ট্রেড অফ করেছে তারা, যে আমরা এই কাজটি করছি, বিনিময়ে আমরা কি করব। নিশ্চয়ই শাসক দল ক্ষমতায় থেকেছে, আর তারা এই যে লুটপাট বন্ধ করবার জন্য যে দায়িত্ব পালন করবার কথা সেটাই তারা সংশ্লিষ্ট হয়েছে, এবং তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয় তাদের এই এই সম্পদের পরিমাণ দেখে মনে হয়েছে কোন রকম বাধাবিঘ্ন ছাড়াই আহ, তারা স্বাধীনভাবে এই দুর্নীতি এবং আপনার যত ধরনের মানবাধিকার খর্ব করবার কাজ আছে এই কাজগুলো করেছে। জি, তো এটা অধ্যাপক আসলে কামরুল সরকার হাসান, জি আমি আবারও, জি সময় সুবিধা পেলে আমি বলে আবারও সরকার। আপনার কাছে আসবো। আমি একটু আশিস সৈকতের মন্তব্য নিয়ে আসতে চাইবো। একই বিষয় যে যেই দুর্নীতির বিরুদ্ধে যেই সংস্থাগুলো আসলে সোচ্চার ভূমিকা পালন করবে, তারা কি কি ভূমিকা পালন করছে সেটি নিয়ে আমরা গণমাধ্যম রিপোর্ট করব, সেটি আসলে প্রত্যাশিত। কিন্তু এখানে দেখা যায় ভিন্ন চিত্র। দু একটা যখন গণমাধ্যমে, যেটি অধ্যাপক কামরুল হাসানও বলছিলেন, যে এই বেনজির আহমেদের ব্যাপারেও যখন মিডিয়াতে রিপোর্ট হলো, তখন যে আসলে দুদক একটু নড়েচড়ে বসলো এবং সেটা নিয়ে তদন্ত কাজ শুরু করলো। এমনটি আসলে কেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে অধ্যাপক কামরুল হাসানের সঙ্গে আসলে একেবারেই একমত এই জায়গাটাতে, যে যখন গণমাধ্যমে কোনো খবর আসে তারপরে আমরা দেখি যে যাদের প্রশাসন যন্ত্রগুলো নড়ে চড়ে বসে, তার আগে যেমন তারা কেউ কিছু জানতো না বা তারা কিছু জানতেন না, মানে এই খবরগুলো না হলে কিন্তু আজকে হয়তো বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক যে তাদের তদন্ত শুরু করেছে বা এটি নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে, বা দুদক আজকে তাকে বেনজির আহমেদ এবং তার পরিবারকে ডেকে তলব করেছে দুদকে, সেই ঘটনাগুলি হয়তো ঘটতো না। কিন্তু এটি তো সত্য যে একটি দুর্নীতি দমন কমিশন একটি সংবিধানবদ্ধ প্রতিষ্ঠান, যেখানে দুর্নীতি দমন করাই তাদের কাজ, এবং এটিকে দুর্নীতি দমন ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশন হয়েছিল কিন্তু সেই আকাঙ্ক্ষা নেই যে দেশে স্বাধীনভাবে কাজ করতে পারে। দেশের দুর্নীতি দমন করার যে কাজটা, মানুষের আকাঙ্ক্ষার যে কাজটা, আকাঙ্ক্ষা সেটি যাতে হয়, কিন্তু সেটি অনেক ক্ষেত্রেই হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটি ব্যত্যয়ও আছে। তবে এটি আসলে আমাদের দেশের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় যে আহ, গত এক মাসে যদি আপনি দেখেন বেশ কয়েকটি খবর আমাদের জন্য, আমাদের যেমন একদিকে যেমন বিষয়গুলো দেশে একটা আইনের শাসনের প্রতি ইঙ্গিত বহন করে, যে দেশে আইনের শাসন আছে বলেই হয়তো আজকে একজন পুলিশ প্রধানের বিচারের মুখোমুখি করা যাচ্ছে, বা একজন সেনা প্রধানকে নিয়ে আজকে যে কথাগুলো উঠেছে সেই কথাগুলো আজকে আমলে নেওয়া হচ্ছে। তো আবার একই সঙ্গে কিন্তু এটি আমাদের জন্য দুর্ভাগ্য, আমি এটি বলি, যে একটি প্রতিষ্ঠান, সেনাবাহিনী ইটসেলফের প্রতিষ্ঠান বা পুলিশ বাহিনী ইটসেলফের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলির প্রধান যখন বিতর্কের মুখে পড়েন, তখন কিন্তু শুধু ওই ব্যক্তি পড়ে না, ওই প্রতিষ্ঠানটাও কিন্তু পড়ে, এবং তার সঙ্গে কিন্তু আসলে দেশও কিছুটা পড়ে। যখন আর কি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয় যে বাংলাদেশ পুলিশ প্রধানকে আজকে দুদকে তলব করেছে, তাকে, তার পরিবারকে, বা আজকে সেনা প্রধানকে যখন অভিযুক্ত করা হয় যে তিনি তার ভাইকে, দুই জি, ভাইকে ভুয়া আইডি কার্ড বানিয়ে দিয়েছেন, বা তাদের ব্যবসায় সহযোগিতা করেছেন, এবং সেসব তথ্য প্রমাণ যদি উঠে আসে, তাহলে কিন্তু এটা জি খুবই আশিস সৈকত, গুরুতর ব্যাপার যেটি দেশের জন্য। আমি অধ্যাপক কামরুল হাসানের কাছে জানতে চাচ্ছিলাম, যে যখনই রিটায়ারমেন্টে চলে যায় তখনই আসলে অভিযোগগুলোকে খুব সুন্দর তদন্ত করবার মতো একটা অবস্থা তৈরি হয়, কিন্তু তারা তো আসলে এই কাজগুলো করেন যখন তাদের সেই ক্ষমতাটা থাকে, পাওয়ারটা থাকে, যখন তারা তাদের সেই পদটিতে থাকেন, সেই মানে পদে থাকেন, তখন অনেক বেশি ক্ষমতাবান থাকেন বলেই কি তাদের ব্যাপারে এই দুর্নীতির কথাগুলো তখনই তোলা যায় না? না, আপনি একেবারেই সঠিকই বলেছেন। আমরা যা দেখছি আমাদের অতীত যে অভিজ্ঞতা, তাতে কিন্তু আমরা সবসময় দেখি যে পদে থাকা অবস্থায় কিন্তু এ ধরনের তদন্ত বা এ ধরনের নির্দেশনা, আমরা সেটি আদালতের নির্দেশনা বলেন বা দুদকের তদন্তই বলেন, খুব একটা কিন্তু হয় না। যখন তিনি পদ থেকে বিদায় নেন, তারপরেই কিন্তু এই ঘটনাগুলি ঘটতে থাকে। যদি আসলে পদে থাকা অবস্থায় এইসব তদন্ত কাজগুলো শুরু হতো, তাহলে হয়তো ভবিষ্যতে যারা এসব কাজগুলো পদে থেকে করার চেষ্টা করতেন, পদে থেকে করা মানে আমি তো মনে করি এটি ক্ষমতার অপব্যবহার, যদি করার চেষ্টা করতেন, তাহলে পরবর্তীতে কিন্তু পদে যে গিয়ে কেউ এটি করার চেষ্টা করতেন না। এই জায়গায় আসলে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা যেমন আছে, আইন আমাদের দেশে আছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো কেন যেন শক্ত হয়ে তাদের যে আইনগুলো আছে সেগুলো কার্যকর করতে পারে না, ফলে এই সংকটগুলো তৈরি হয়। শুধু আমাদের দেশে না, আমাদের মতো তৃতীয় বিশ্বের অনেক দেশেই এই সংকটগুলো থাকে এবং আছে, এবং ভবিষ্যতে হয়তো এই জায়গাগুলো থেকে হয়তো শিক্ষা নেওয়ার একটা জায়গা তৈরি হবে।
তবে এটিও কিন্তু একটা আশার কথা আমার কাছে মনে হয়, যে যেটি একসময় মনে করা হতো যে জেনারেল আজিজের কথাই বলেন বা বেনজির আহমেদের কথাই বলেন, তাদেরকে কিন্তু ধরাই হতো বা যে তারা বর্তমান সরকারের সমর্থক, কিন্তু তাদেরও যে বিচার বা বিচারের মুখোমুখি এখন করতে পারছে, সেটিও কিন্তু একটা বড় অর্জন আমার কাছে মনে হয়, জি, যে সরকার একেবারে খুবই সমর্থক গুরুত্বপূর্ণ হলেও যে কথা বিচার বলেছেন করা যে যায় না। জি, যে ক্ষমতাবান হলেই বা ক্ষমতার কাছাকাছি যারা আছে তারাই যে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে অন্যায় করে, এক সময় না এক সময় কিন্তু তাকে ঠিকই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আরও শুনবো আলোচনা আপনাদের কাছ থেকে, তবে একটি বিরতির সময় হয়েছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর কামরুল হাসান। আশিস সৈকত, এই অংশে আপনাকে দিয়ে শুরু করি। আমাদের গোয়েন্দা দল পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়েছে, যেখানে এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত চলছে। দুই দেশের পুলিশ গোয়েন্দারা একসাথে হয়ে তদন্ত কাজটি করছে এবং আজকে লাস্ট যে আপডেটটি সেটি হচ্ছে সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসপিণ্ড পাওয়া গিয়েছে। সেটি হয়তো পরে ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে যে এটি আসলে এমপি আনারের মরদেহর অংশ কিনা, যেটি পাওয়াটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা ওনার আসনে নির্বাচনের উপনির্বাচনের একটি বাধ্যবাধকতা আছে। এছাড়া ওনার যে সহায় সম্পত্তি আছে সেগুলোর জন্য তো ওনার মৃত্যু নিশ্চিতে মরদেহ পাওয়াটা তো অনেক বেশি জরুরি। কি বলেন? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, এই যে আপনার সঙ্গে কথা বলার কিছুক্ষণ আগে আসলে আমি কলকাতায় কথা বলছিলাম। জি, আমাদের যে ডিবি দল সেখানে গিয়েছে হারুনুর রশিদের নেতৃত্বে, তাদের সঙ্গে কথা বলে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি যে তারা কলকাতা পুলিশ থেকে নিশ্চিত হয়েছেন যে মাংসপিণ্ডটা তারা পেয়েছেন, সেটি আমাদের যে এমপি দুর্ভাগ্যজনকভাবে যিনি নিহত হয়েছেন তার শরীরের অংশ বিশেষ, এটি তারা নিশ্চিত হয়েছে। কিন্তু তারা অফিসিয়ালি এখনো এটি বলছেন না, কারণ কলকাতার যে লোকাল যে ডিএনএ টেস্ট, সেই ডিএনএ টেস্টে তারা এই প্রমাণটা পেয়েছেন। কিন্তু অফিসিয়ালি বলতে হলে কিছু আদালতের কিছু বিষয় থাকে, সেই কারণে তারা অফিসিয়ালি এখনই বলছেন না। তবে তারা পুলিশ, বাংলাদেশের পুলিশ এবং কলকাতার পুলিশ, তারা দুই পক্ষ মোটামুটি তারা নিশ্চিত হয়েছেন যে এটা আসলে এমপির শরীরের খণ্ডাংশই। তো এখন আপনি যেমনটি বলছিলেন যে এটি একটি আসলে খুব একটা দুর্ভাগ্যের বিষয়, একজন এমপি মারা যাওয়ার পরে একজন মারা যেতেই পারেন। যদিও আমাদের বাংলাদেশেই প্রথম একজন এমপি দেশের বাইরে গিয়ে খুন হলেন, নিহত হলেন। এর আগে আপনার মনে আছে যে 2003-4 সালে বাংলাদেশে একাধিক এমপি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন, আহসানুল্লাহ মাস্টার, শাহ হোসেন কিবরিয়া। কিন্তু এইরকম দেশের বাইরে গিয়ে এমপি খুনের ঘটনা এবং কিন্তু তাদের এই মরদেহ, প্রথম। যারা এর আগে এভাবে খুন হয়েছিলেন মরদেহটা কিন্তু পাওয়া গিয়েছিল, কিন্তু ওনার তাদের ক্ষেত্রে যেটা মরদেহটা একটা পাওয়া বড় গেছে, চ্যালেঞ্জ যে মরদেহই পাওয়া যাচ্ছে না। এবং মরদেহ না পাওয়ার ক্ষেত্রে যেটি হয় যে সংসদ সচিবালয় দেখেন এখন পর্যন্ত কিন্তু সেই আসনটি শূন্য ঘোষণা করতে পারেনি, এবং আসনটি শূন্য ঘোষণা না করলে সেখানে উপনির্বাচন করা যাবে না, নির্বাচন কমিশন সে কাজটি করতে যাবে না। ফলে একটার সঙ্গে একটা যুক্ত, ফলে তিনি যে মারা গেছেন সেটি আইনগতভাবে নিশ্চিত হতে হবে আমাদের, প্রথমত আমাদের পুলিশ বাহিনীকে, তারপর সেটি আমাদের সরকারকে জানাতে হবে, তারপরে সংসদ, তারপরে নির্বাচন কমিশন। ফলে এই ধাপগুলো করতে হলে প্রাথমিক যে কাজটা, যে তার এই এই মরদেহটি তিনি যে মারা গেছেন সেটি নিশ্চিত করার জন্য যে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যায়, সেই কাজটি করার জন্য আসলে কলকাতার পুলিশ বাহিনীর একটি দল প্রথম ঢাকায় আসে, এবং ঢাকা থেকে আমাদের ডিবির প্রধান শীর্ষ 3 জনের একটা প্রতিনিধি দল কলকাতায় গেছেন, এবং 3 দিনের অভিযানের পর দুই দেশের, এবং আজকে তারা যে অ্যাপার্টমেন্ট হাউসে তিনি থাকতেন সেটার সেপটিক ট্যাঙ্কিতে যে ময়লা বর্জ্যের মধ্যে যে খণ্ডিত অংশ পাওয়া গেছে মানুষের শরীরে, সেই অংশ থেকে তারা নিশ্চিত হয়েছেন, অনেকটাই নিশ্চিত হয়েছে যেটি আসলে সেই আমাদের এমপির মরদেহের অংশ বিশেষ। তো এটি একদিকে মানে খুবই কষ্টকর একটি অভিজ্ঞতা, আবার এটি তার পরিবারের জন্য একটি, যেমন তার মেয়ে ডরিন বারবার বলছিল যে আমার বাবার অন্তত একটা চিহ্ন যেন আমি খুঁজে পাই, একটা চিহ্ন ছুঁয়ে যেন বলতে পারি যে আমার বাবার লাশ। জি, তো সেই যে স্বজনদের যে আকুতি, সেটা হয়তো কিছুটা সম্বরণ হবে সেই মরদেহ খণ্ডটি দেশে ফিরিয়ে এনে তাকে কবরস্থ করা। কিন্তু একই সঙ্গে মানে কি কারণে ঘটনা ঘটলো, কেন একজন এমপিকে এভাবে খুন হতে হলো, এইটা কিন্তু একটা বড়
গবেষণার বিষয়। আমি যদি বলি এটা আইনি বিষয় না, এটা একটা গবেষণার বিষয় যে একজন এমপিকে এভাবে, এবং যেটি বলা হচ্ছিল কয়েকবার তাকে কলকাতায় খুন করার চেষ্টা করা হয়েছিল, দেশের বাইরে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এবং আমরা যেগুলো শুনছি যে যে এই খুনের যিনি গডফাদার, তিনি আমেরিকা থেকে এসে এখানে ঘটানোর সব কাজ করে দিয়ে আবার আমেরিকায় চলে গেছেন। আমরা জানি না আসলে এটি সত্যতা কতটুকু, কারণ আইনগতভাবে এখনো কোনো কিছুই প্রমাণ হয় নাই। প্রাথমিক তদন্তে এইসব কথাগুলো আসছে, কিন্তু এই ঘটনাটা আসলে কিন্তু রহস্য উন্মোচন করা এখন কিন্তু সব মানুষের কাছে কিন্তু একটা আশার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আকাঙ্ক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এরকম একজন এমপি যদি এরকম অনিরাপদ হয়ে পড়ে বিদেশে, যে দেশ থেকে খুনিরা গিয়ে তাকে হত্যা করে, তাহলে সাধারণ মানুষের সেখানে নিরাপত্তার প্রশ্নটা কিন্তু এসেই যায়। ফলে আমরা আশা করি যে আমাদের যে পুলিশ দল সেখানে গেছেন, ডিবি দলটি সেখানে গেছেন, এবং কলকাতার পুলিশ মিলে একটি সমীকরণে আসতে পারবেন যে আসলে এই আমি একদমই যথার্থ বলেছেন, কারণ এই কেসটা এমনিতেই একটু জটিল। যে কোনো হত্যাকাণ্ড যখন ঘটে থাকে কিছুটা জটিল রহস্যময় তো থাকেই। ক্রিমিনাল মাইন্ড আসলে নিত্য নতুন জিনিসপত্র বের করে, সেই জায়গাতে এটি দুই দেশ মিলিয়ে হয়েছে। আসামিরা কিছু বাংলাদেশে ধরা পড়েছে, কিছু কলকাতাতে ধরা পড়েছে। বডি এখনো সেই অর্থে আইডেন্টিফাই করা যায়নি, এবং দুই দেশের পুলিশকে একসাথে হয়ে আসলে কাজ করতে হচ্ছে। ভবিষ্যতে এই মামলার যখন তদন্ত চলবে বা বিচার প্রক্রিয়া শুরু হবে, তখন আরও কি জটিলতা হয়তো দেখা দিবে, তার জন্য আমাদের তখনই অপেক্ষা করতে হবে। আমি অধ্যাপক কামরুল হাসানের কাছে জানতে চাই যে দুই দেশের পুলিশ আসলে একসাথে হয়েই মূল এফোর্টটা দিচ্ছে বলেই কি অগ্রগতি একটু দ্রুত হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে পুলিশ যদি চায় কোনো একটি ঘটনাকে ওইভাবে তদন্ত করতে চায়, বলতে আমি ইফ দে মেন বিজনেস, তাহলে এটা সম্ভব হয়। এখন একজন সংসদ সদস্য, তাও আবার দেশের বাইরে ভাবে তিনি খুন হয়েছেন নৃশংসভাবে, এটা আসলে বাংলাদেশ এবং ভারত সরকার খুবই স্বাভাবিক তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা চ্যালেঞ্জ, এবং এই বিষয়ের উপর অনেক কিছু নির্ভর করবে। কেন খুন হয়েছে, কিভাবে খুন হয়েছে, সেটা বের করতে না পারলেও উভয় দেশের আসলে আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিক এবং তাদের সবটুকু দিয়ে তারা চেষ্টা করছে। এটার একটা ইমপ্লিকেশন রয়েছে দু দেশের সম্পর্ক, এবং বলতে পারেন যিনি তার হলফনামায় উনি এভাবে খুন হয়েছেন, আমরা অত্যন্ত মর্মাহত যেই বিষয়গুলো শুনেছি যে 21টি মামলা তিনি নিজেই হলফনামায় উল্লেখ করেছেন। কোনোটা থেকে খালাস পেয়েছেন, কোনোটা তুলে নেওয়া হয়েছে, ভিন্ন রাজনৈতিক দল করতেন, পরে আওয়ামী লীগে আসছেন, এবং সীমান্ত চোরাচালানের যে বিষয়টা অনেকগুলো লেখা আসছে, এগুলো আসলে তদন্ত না করে বলা যাবে না। তবে আমার মনে হচ্ছে যে দুদেশ সিরিয়াস এই জন্য যে এটার সঙ্গে এত কিছু জড়িত যে সম্পর্কের উপর প্রভাব ফেলবে, এবং সীমান্তে আমাদের যেই চোরাচালানের যে বিষয়টা রয়েছে, এবং সেখানে আমাদের ল মেকারদের এই ধরনের ইনভলভমেন্ট যেটা তদন্ত সাপেক্ষ যদি থাকে, তাহলে এটা একটি ভয়াবহ জিনিস। এতে দুটো জিনিস প্রমাণ হলো যে আমরা যাদেরকে আমাদের আইন প্রণয়নের জন্য আমাদের ম্যান্ডেট দিচ্ছি, তারা আসলে কিসের সাথে জড়িত যদি প্রমাণ হয়, এটা একটা ভয়াবহ দিক। আর আরেকটা দিক হচ্ছে, একজন এমপি ধরুন উল্টোটা যদি হতো, ভারতের একজন সংসদ সদস্য বাংলাদেশে এভাবে যদি খুন হতো, এবং যদি এই ধরনের অভিযোগ থাকতো সীমান্তে চোরাচালানির ব্যাপারে, অথবা 21টি মামলার সাথে সম্পৃক্ততা যদি থাকতো, তাহলে বিষয়টা কেমন হতো। তো সেই কারণে আমার মনে হচ্ছে সমালোচক যারা এটাকে আসলে ভুলভাবে ব্যাখ্যা করবেন বা নিজেদের উদ্দেশ্যে ব্যাখ্যা করবেন, সেটাকে আসলে সামনে রেখে দুই দেশ আসলে এই চ্যালেঞ্জটাকে খুব সিরিয়াসলি গ্রহণ করেছেন। তবে আমি মনে করি যে এই লাশের খণ্ডাংশ উদ্ধার করবার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে কেন খুন হলো, এবং সেখানে কি হচ্ছে, এবং যে অভিযোগগুলো আসছে এগুলা সত্য না হোক। আমি নিজেই চাই একজন সংসদ সদস্যের বিরুদ্ধে সীমান্তে চোরাচালানির সাথে সম্পৃক্ততা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। আমরা চাই সেটা বের হয়ে আসুক, এবং একটা প্রশ্ন তো রাখতেই চাই এই পর্যায়ে, এই প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে যে পরপর 3বার তিনি সংসদ সদস্য হলেন, এবং আমি দেখেছি আমাদের অনেকেই বলছেন যে তার জনপ্রিয়তা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে 10 জন মানুষ যদি খারাপ হয়, এবং 10-এর চক্রে ভগবান ভূত হয়ে একটা কথা আছে, তো সেখান থেকে সেখানে ওই বিষয়টি দেখভাল করবার দায়িত্ব তো একটা সরকারের তো আছেই। আমরা কাকে
সংসদ সদস্য জি। হিসাবে এই মনোনয়ন। প্রশ্নটি কিন্তু এখন এই মর্মান্তিক ঘটনা একদিকে যেমন মর্মান্তিক সেটি সবাই এক বাক্যে স্বীকার করছে, সেই একই সঙ্গে আপনি যে প্রশ্নটি তুলেছেন সেই প্রশ্ন নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা, নতুন ডিসকোর্স আসলে তৈরি হচ্ছে। আমি আবারও একটি বিরতিতে যেতে চাইবো, ফিরে এসে বাকিটা শুনবো আপনাদের কাছ থেকে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন আশিস সৈকত এবং অধ্যাপক ডক্টর কামরুল হাসান। অধ্যাপক কামরুল হাসান, ইসরায়েলের আপত্তি ছিল, তারপরও ফিলিস্তিনিকে ইসরায়েলের যে বন্ধু যারা তাদের থেকেই সেই ইউরোপীয় ইউনিয়নের 3টি প্রভাবশালী দেশ সুইডেন এবং আরও সহ 2টি দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এই স্বীকৃতির মধ্য দিয়ে এই যে সংকট চলছে সেই সংকটে কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। ইসরায়েল ফিলিস্তিনের এই সংকটে আন্তর্জাতিক বিশ্ব বলতে পারেন যারা সিদ্ধান্ত নেবার কথা তারা ফেল করেছে গ্লোবাল লিডারশিপ। কিন্তু দুটো জিনিস খুব ভিন্ন রকম মনে হচ্ছে। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ধনাঢ্য পরিবারের সন্তান যারা যুক্তরাষ্ট্রকে পরিচালিত করে এবং যাদের সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক পৃথিবীর যে কোনো রাষ্ট্রের চাইতেও বেশি, তাদের সন্তানরাই রিভোল্ট করেছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এবার এই বিষয়গুলো প্রভাব ফেলবে এই জন্য যে খোদ যুক্তরাষ্ট্রে তরুণ প্রজন্ম যেভাবে তাদের নিজেদেরকে এই সংশ্লিষ্টতা থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, সেটা আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে যেটা নতুন প্রজন্মের যে তরুণ প্রজন্মের যে মূল্যবোধ, অর্থাৎ একটা দেশ যে কর্মকাণ্ডগুলো করবে, তারা যেই সরকারকে ট্যাক্স দেবে, রাষ্ট্র পরিচালনার জন্য যারা কন্ট্রিবিউট করবে, তাদের চিন্তার বাইরে যদি তারা চলে যায় সেক্ষেত্রে তাদের কিছু বলবার আছে। এটা সারা বিশ্বের জন্য একটা শিক্ষার বিষয়। এটা আমাদের উন্নয়নশীল দেশ যেগুলো, যেখানে যেই সব দেশগুলো স্বাধীন হবার পেছনে রণাঙ্গনের যুদ্ধ, ছাত্র সমাজের ভূমিকা, সেই জায়গায় একটা ইতিবাচক ভূমিকা রাখবে। অর্থাৎ গোটা পৃথিবী গণতন্ত্রহীন হবার একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই প্রতিবাদটা একটা ইতিবাচক প্রতিবাদ এবং আমাদের তরুণদেরও শিখবার আছে যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয়। আর আরেকটি বিষয় হচ্ছে ইউরোপের একটা ভ্যালুজ আছে, যেটা পশ্চিমা বিশ্বে ইউরোপের ভ্যালুজটা আসলে একেবারেই ভিন্ন। তাদের ধর্মনিরপেক্ষতা বা সেকুলার যে সেন্টিমেন্ট, এটা আসলে আমেরিকা কিংবা আমাদের এই ইস্টার্ন ওয়ার্ল্ডে সেকুলারিজমের যে কথা বলা হয় সেটা হচ্ছে কন্টিনেন্টাল ওয়ার্ল্ডে অথবা ইউরোপের এই জায়গাটা যদি ধরুন, এটা একটু ভিন্ন। এবং সেই দেশগুলোতে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেনের সাথে তাদের পার্থক্য দেখা দেয়। ফলে এইটা আসলে নতুন কিছু নয় যে ইউরোপীয় ইউনিয়ন যে এই ধরনের একটা ভূমিকা রাখবে, সেটা রাখবারই কথা। যদিও ন্যাটোর সাথে তাদের যে সম্পর্কের যে জায়গাগুলো আছে বিভিন্ন দেশের, সেই বিষয়টা খুব ঝুঁকিপূর্ণ, যে কারণে তুরস্ক খুব সিরিয়াস পদক্ষেপ নিতে পারছিল না। কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর এই পদক্ষেপ ফিলিস্তিনের যে বন্ধু যারা আসলে ন্যাটো সদস্য হবার পরেও এখানে সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে কৌশল অবলম্বন করছে, তাদের জন্য বিষয়টি একটু সহজ হয়ে গেল। অর্থাৎ সেই দেশগুলো এখন খুব জোরে সোরেই ফিলিস্তিনের পক্ষে মনে মনে চাইছিল কিন্তু আসলে পারছিল না, তারাও আসলে একটু সাহস পাবে যে না, আমরাও এসে এখন স্বীকৃতিতেই বা পাশে দাঁড়াই। এবং তাদের ভাববে যে আমার বিরুদ্ধে শুধু ন্যাটো অবস্থান নেবে না, তাহলে সুইডেনকেও তো ফেস করতে হবে। এটা একটা ভিন্নতা আনতে পারে, প্রভাব ফেলতে পারে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি আশিস সৈকতের কাছে যাব, তবে তার আগে আমি ছোট্ট একটি ভুল করেছিলাম, সুইডেনের কথা বলেছিলাম, দুঃখিত। স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড এই 3টি দেশ নতুন করে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে। নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এবং তাদের যে ভ্যালুসগুলো, এটার সাথে তো এটা যায়। জি জি জি, আমি আশিস সৈকতের কাছে একটু জানতে চাইবো একই বিষয়, যে এই স্বীকৃতি আসলে চলমান সংকটে নিরসনে কতটা প্রভাব ফেলবে বা ভবিষ্যৎ কোন দিকে? না দেখেন, আজকে স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ডের যে ফিলিস্তিনের যে তাদের যে সমর্থন, সেটি কিন্তু আসলে বিশ্ব মানবতার পক্ষেই তাদের যে কণ্ঠ, বিশ্ব মানবতার যে কণ্ঠটা ফিলিস্তিনের পক্ষে ছিল, সেটিকে আরো জোরালো করলো, আরো শক্তিশালী করলো। যেটি অধ্যাপক কামরুল সাহেব একটু আগে বলছিলেন, যে এটি কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে গত 100 বছরে এত বড় ছাত্র আন্দোলন কিন্তু হয়নি যেটি ফিলিস্তিনের জন্য হয়েছে।
তো এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, তার বাইরে গিয়ে কিন্তু মার্কিন তরুণরা কিন্তু তাদের ক্যাম্পাসগুলোকে উন্মাতাল করে তুলেছিল, যে তারা যে ফিলিস্তিনি যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। এবং সেই কণ্ঠ কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে থেমে থাকেনি, সেই কণ্ঠ কিন্তু সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। আমার কাছে তো মনে হয় যে সেই কণ্ঠেরই প্রতিধ্বনি আজকে যে তিনটি দেশ, ইউরোপের ইউরোপিয়ান যে তিনটি দেশ আজকে সমর্থন দিলে ফিলিস্তিনের প্রতি, এরপর আমার কাছে মনে হয় যে এটি তো বিশ্ববাসীর কাছে পরিষ্কার স্পষ্ট হয়ে উঠেছে আরো বেশি, যে মানবতার পক্ষে আজকে সব বিশ্বের সব মানুষেরই আজকে যে দাঁড়ানোর প্রয়োজন, দাঁড়ানোর কথা, যেটা ছাত্ররা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেটা বাংলাদেশের ছাত্ররা বলছে, বাংলাদেশের সরকার বলছে, বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো বলছে, সেই কণ্ঠটা যারা এই ইসরায়েলের পক্ষে যারা উস্কানি দিচ্ছে বা ইসরায়েল যারা মদদ দিচ্ছে, যারা এই যুদ্ধটাকে কন্টিনিউ করছে, যারা আজকে ফিলিস্তিনকে একটা শেষ করে দিতে চাইছে, তাদের পক্ষে যে কণ্ঠস্বর সেটা আরো জোরালো হবে আজকের এই সমর্থনের পর। আমার মনে হয় যে সেই যে ইসরায়েলে যে একের পর এক যে বর্বর যে হামলা চালানো হচ্ছে, এবং সেখানে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কোনো কিছুই তো রেহাই পাচ্ছে না, সেই মানবিক একটা মানবিক বিপর্যয়ের অবস্থা যে তৈরি হয়েছে, সেইটাতে আসলে বিশ্বের যারা আসলে খুব বেশি মানবাধিকারের কথা বলেন, তাদের কিন্তু আমরা ততটা সরব দেখিনি। বিশ্বের যেসব সংগঠন আছে, আমি জাতিসংঘের নাম বলেই বলতে চাই, যেসব জাতিসংঘের মতো যেসব সংগঠন প্রতিষ্ঠান আছে, তাদের যে কণ্ঠস্বর হওয়া উচিত ছিল, আমরা কিন্তু সেই কণ্ঠস্বর দেখিনি। ফলে এখন বোধহয় সময় এসেছে বিশ্বের সব মানুষের কণ্ঠস্বরগুলো তাদের শোনা এবং জি তাদের রিফ্লেকশন দিয়ে পরিষ্কার করে বলা যে জি না, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তোমরা থামো। জি এবং সবচেয়ে বড় যেই দায় বা দায়িত্বটা নেওয়ার কথা জাতিসংঘের, যেখানে বারবারই ফিলিস্তিন সদস্য রাষ্ট্রগুলোর অধিকাংশ 93-এর মধ্যে 44 পায় ভোট, কিন্তু পরে যে আর সদস্য হতে পারে না, সেখানেও নিশ্চয়ই ইতিবাচক ভূমিকা আসবে বলে আমরা প্রত্যাশা রাখি। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণ।